রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি আমি কানিস লাবণী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেবে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খুব শিগগিরই আরও অনেক দেশে এ করোনা ভ্যারিয়েন্ট আধিপত্য বিস্তার করবে বলে জানিয়েছে WHOর ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুক। মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন WHOর এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ওমিক্রনের সংক্রমণের কারণে হাসপাতালগুলো ভরে উঠতে পারে, হুমকির সম্মুখীন হতে পারে স্বাস্থ্য ব্যবস্থা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাগুলো। এদিকে করোনার 10ম ভ্যাকসিন হিসেবে নোভাভ্যাক্সের তৈরি নোভাকোভিকের অনুমোদন দিয়েছে WHO। এর আগে টিকাটির অনুমোদন দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। পর্যটন কেন্দ্র ও বিভিন্ন রাজনৈতিক সমাবেশে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আসছে বড়দিন ও নতুন বছরকে কেন্দ্র করে যে কোনো ধরনের জনসমাগম সীমিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্যদিকে বড়দিনের উৎসবে বাইরে কোনো আয়োজন নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা সংক্রমণ ও আসন্ন উৎসবে জনসমাগম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। একদিকে 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ও সেই সাথে নতুন বছরের আগমন, অন্যদিকে বিশ্বব্যাপী করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের চোখ রাঙানি। সংক্রমণ এড়াতে ছুটি বাতিলের সিদ্ধান্ত নিতে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও। বাংলাদেশের বাস্তবতাতেও নতুন বছরের উৎসব কম হয় না, আর তাই গণজমায়েত এড়াতে সতর্ক প্রশাসন। এরই মধ্যে বড়দিন ও বর্ষবরণের আয়োজন ঘরের বাইরে না করতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিগত দিনগুলোয় পর্যটন কেন্দ্র ও রাজনৈতিক সমাবেশে মানুষের স্বাস্থ্যবিধি না মানা ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকেও। সংক্রমণ বৃদ্ধির শঙ্কা করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজারের কাছে একটা মুখেও আমরা মাস্ক দেখি নাই, এবং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কেউ মাস্ক পরে না, যার ফলে আমরা আশঙ্কা করছি যে আমাদের সংক্রমণ বেড়ে না যায়। গণজমায়েতে লাগাম টানতে প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কমিটির এই সদস্য। আমরা মনে করি সামনে বড়দিন এবং নিউ ইয়ারের যে সমস্ত কর্মসূচি আছে, সেই সমস্ত ক্ষেত্রেও সরকারের স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্য বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আনতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। যদিও দেশে সংক্রমণের মাত্রা 1.5% নিচে, কিন্তু বিশ্বব্যাপী ওমিক্রনের সংক্রমণ প্রতি 3 দিনে বাড়ছে দ্বিগুণ হারে। তাই স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সবার আগে অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করেই বাংলাদেশ করোনা থেকে উঠে দাঁড়িয়েছে। মার্কিন জনপ্রিয় ম্যাগাজিন ফরচুনে কোভিড-19 বিষয়ক এক কলামে এ কথা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিজনেস সাময়িকীতে সোমবার লেখা এই কলামে প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ কোভিড-19-এর ভয়াবহ শিকার হতে পারত, কিন্তু দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষ এবং ব্যবসা রক্ষার জন্য দ্রুত গতিতে কাজ করেছে সরকার। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধান লক্ষ্য ছিল মানুষের জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রাখা। প্রথমে মানুষের চাহিদার দিকে মনোনিবেশ করা এবং তারপর তাদের নিয়োগকারী ব্যবসাকে সহায়তা করা। ফলস্বরূপ বাংলাদেশ মহামারী পরিস্থিতির মাঝেও একটি ভালো অবস্থানে উঠে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের জন্য বিএনপি এখনও আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় বনানী কবরস্থানে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় তিনি কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণ বাংলাদেশের শীত বস্ত্র বিতরণের উদ্যোগে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপে বিএনপির যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমন্ত্রণ আসলে দলের নীতি নির্ধারণী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু এই সিদ্ধান্ত এই সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে চিঠি পাইনি রাষ্ট্রপতির কাছ থেকে। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কিনা সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, শুধুমাত্র মানবিক কারণে নয়, বিদেশে নিতে চাইলে খালেদা জিয়াকে মানতে হবে আইনি প্রক্রিয়া। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে রিটের শুনানি শুরু হতে পারে আজ। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট দেখুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে নানাভাবে চেষ্টা চালিয়ে আসছে তার দল, কিন্তু সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে বেগম জিয়াকে বিদেশে নিতে হলে তাকে পুনরায় কারাগারে গিয়ে আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হবে। সবশেষ তাকে বিদেশে নিতে আইনমন্ত্রীর সাথে দেখা করে লিখিত আবেদন জানান সুপ্রিম কোর্টের 15 জন বিএনপি সমর্থক আইনজীবী। আইনমন্ত্রী জানালেন, এই আবেদনে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। আমি খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব। সরকার যখন কোনো পদক্ষেপ নেয়, আরবিট্রারি পদক্ষেপ নেওয়াটা সরকার নিতে পারে না, বরঞ্চ সরকারকে যেই পদক্ষেপ নিতে হয় সেটা আইনি পদক্ষেপ নিতে হয়। সরকার এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার মানবিক পদক্ষেপ যেটা ছিল সেটার অভিব্যক্তি হয়েছে আপনার এই ফৌজদারি কার্যবিধির 401 ধারার, যে তার দণ্ড স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হতে পারে বুধবার। 76 বছর বয়সী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য তার কেবিনে ছিলেন গতকাল। সেখানে গোসল এবং খাওয়া দাওয়া করেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালের সিসিইউতে আছেন খালেদা জিয়া। তার চিকিৎসা দেশের সম্ভব নয় জানিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার কথা বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবার এবং দলের নেতারা। শারীরিক নানা সমস্যা নিয়ে চলতি বছরের 13 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহ দেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব তালুকদার। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন আইন করবে সরকার। রাষ্ট্রপতির আহ্বানে চলমান সংলাপে বিএনপিকে সাড়া দেওয়ার আহ্বানও জানান তিনি। পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট। চলতি বছরের 11 এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয় স্থানীয় পর্যায়ে নির্বাচন। তফসিল হওয়া 6ষ্ঠ ধাপের মধ্যে শেষ হয়েছে 3 ধাপের নির্বাচন। ইতিমধ্যে চেয়ারম্যান পদে 550টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যার অধিকাংশই সরকার দলের সমর্থক। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে এবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংখ্যা। মঙ্গলবার সকালে চট্টগ্রামে 4র্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সেখানে তিনি নির্বাচন প্রক্রিয়া সংস্কারের তাগিদ দেন। একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কিনা। সেইগুলি আগামীতে যারা আসবেন নির্বাচন কমিশনে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভেবে দেখবেন। একই দিনে রাজধানীতে একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন আইনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি আমরা হয়তো আগামী বছর বা আগামী বছরের মধ্যে আমরা নির্বাচন কমিশন আইনটা গঠন করতে পারবো। বর্তমানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের জন্য আমাদের যে দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি, সেইটি অনুসরণ করে আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। এই তাদের মতামত একটা সার্চ কমিটি গঠন করে এবং তাদের দেওয়া নামগুলো যাচাই বাছাই করে আমাদের সেই নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আহ্বানে চলমান সংলাপে বিএনপিকে সাড়া দেওয়ার আহ্বান জানান হানিফ। বাংলার মুখের মাধ্যমে আমরা আবার। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ইউপি নির্বাচন ঘিরে সংঘাত সংঘর্ষ অব্যাহত আছে। এই নির্বাচনকে ঘিরে পর্যন্ত 84 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকা প্রতীকের সমর্থকদের হামলা ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে
পুলিশের সাথে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার কয়েক হাজার মানুষ কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়ক বন্ধ করে দেয়। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশ র্যাবের সাথে সংঘর্ষ বাধে তাদের। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। যখনই কোনো দেশ ভালো করে তার শত্রু বাড়ে, চাপও বাড়ে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। ওই সেমিনারে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশে 11 লাখ রোহিঙ্গার আশ্রয় নেওয়ার 4 বছর পেরিয়েছে। এই সময়টাই প্রত্যাবাসন নিয়ে বারবার আলোচনা হলেও গতি আসেনি তাতে। একজন রোহিঙ্গাকেও এখনো পর্যন্ত ফেরত নেয়নি মিয়ানমার। সংকট নিরসনে করণীয় নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। No international community is going to come and resolve it, because Myanmar is hub of the future geopolitics between the BRI and as well as IPS. Apart from the humanitarian assistance, what is required is the international diplomacy to resolve the crisis. Bangladesh has taken a very positive stage, very pragmatic step. Now it remains to be seen how we keep the international community engaged. পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল মিয়ানমার, কিন্তু সেই চাপ এবার অনুপস্থিত। They took back their people in 78, took back their people in 1992 when Myanmar government was under pressure. That pressure is missing. সেমিনার শেষে সাম্প্রতিক ঘটনার বরাত দিয়ে বাংলাদেশের উপর আমেরিকার চাপ আছে কিনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। যারা দেশের উন্নয়নে খুব সন্তুষ্ট নয়, একদল লোক যে আওয়ামী লীগ এত ভালো করে ফেলতেছে কেন, বাংলাদেশ তো মোটামুটি নিজের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, তো এরা এটা পছন্দ করেন না। এবং মেনি অফ দেম পসিবলি ওদের দ্বারা দে আর পেইড ফর অলসো। সুতরাং সমস্যা করেন তারা, তথ্যগুলো ঠিক মতো তারা দেন না, মিথ্যা তথ্য দেন, আর অনেকে এটা বিশ্বাসও করে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর সোমবার রাতে বাংলাদেশে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনায় তথ্য দিলে পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। লাখ টাকার কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। কর্মীদের জন্য মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। মালয়েশিয়া বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারকে এই চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিস্তারিত দেখুন আলী তালুকদারের প্রতিবেদনে। প্রায় 4 বছর বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বাংলাদেশের জন্য। সিন্ডিকেটের তৎপরতা বন্ধের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশি কর্মীদের দুদেশের আইন ও জাতীয় নীতি নির্দেশনাবলীর আলোকে এই সমঝোতা স্মারকে কর্মীদের অধিকার ও মর্যাদাকে সুরক্ষিত করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় সমঝোতা স্মারকে বাংলাদেশি কর্মীদের কতটা সুরক্ষা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সচিব জানান, লাখ টাকার কমে মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। সরকারের সুস্পষ্ট আইন আছে যে আমরা অভিবাসন কস্ট নির্ধারণ করতে পারি। স্যার যেটা বললেন যে একটা ইন্ডিকেটিভ করতে পারি, একটা নির্দেশনা দিতে পারি। আমরা সেক্ষেত্রে আমাদের নতুন এমইউ আলোকে অবশ্যই এটা নির্ধারণ করব। বৈধ রিক্রুটমেন্ট এজেন্সিগুলো তালিকা থেকে নিয়োগকারী মালয়েশিয়া সরকারের বিধি অনুযায়ী বাংলাদেশি এজেন্ট বেছে নেবেন বলে জানান সচিব। বৈধ রিক্রুটমেন্ট লাইসেন্স সো আমার কাছে যারা বৈধ তাদের সবার লাইসেন্স, যদি 10 জন হয় 10 জনের পাঠাবো, যদি 1900 হয় 1900 পাঠাবো। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, কর্মীদের ভোগান্তি কমাতে ডাটাবেজের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। 3-3.5 লাখ টাকা যেটা নেওয়া হচ্ছে এই সবগুলি অবৈধ। উই উইল গিভ ইট ইন ভেরি স্ট্রং ল্যাঙ্গুয়েজ। বিএমইটি ডাটাবেসের থ্রু দিয়েই আমরা কিন্তু মানুষ পাঠাবো। এই মেকানিজমও কিন্তু ওয়ার্কআউট করা হচ্ছে। আসছে বছরের শুরু থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী।
আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় চলছে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ। ঘন কুয়াশার উত্তরে হাওয়ার দাপটে বিপর্যস্ত জনজীবন। আরও 2-1 দিন শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে শীতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। উত্তরের হিমালয় থেকে আসা হিমবায়ুর প্রভাবে এই জেলায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। এদের সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাত পা জ্বর হয়ে আসে, কাজে যাওয়া যায় না, খুব শীত খুব বাবু, হাত পা করা আছে, কম্বল আমরা পাইনি। মঙ্গলবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। গেল কয়েকদিন থেকে এখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। মঙ্গলবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আমরা বয়স্ক মানুষ, আমরা শীতের জ্বালায় কোনো জায়গায় বেরোতে পারছি না, কাজ কামে যেতে পারছি না। আমরা গরিব মানুষ, কাপড় টাকা দেখলাম আমাদের নিয়ে, বুঝলেন, এইগুলো আমাদের খুবই কষ্ট হচ্ছে। আর হেভি শীত আমাদের এখানে। আবহাওয়াবিদরা বলছেন শীতের এই তীব্রতা আরো 2-1 দিন থাকতে পারে। মূলত ভৌগোলিক কারণে শীতের সময় চুয়াডাঙ্গাতে শীত বেশি থাকে, গরমের সময় তীব্র গরম পড়ে। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে আমাদের চুয়াডাঙ্গার তাপমাত্রা কমতেছে। এটা আগামী আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। গেল কয়েকদিন ধরে এখানে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। ঠান্ডার সাথে হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। আমাদেরকে কিছু পাওয়া যায় না, আমাদের একটু পোশাক একটু ঠান্ডার জন্য কম্বল কিচ্ছু পাচ্ছি না বাবা, কম্বলও নাই, শীতের মধ্যে পড়তেছি। আবহাওয়া অফিসের তথ্য মতে মঙ্গলবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রুট পারমিটের ধার ধারছে না রাজধানীর গণপরিবহন। রুটের অনুমতি নেওয়া বাড্ডা গাজীপুরের, অথচ বাস চলছে শাহবাগ দিয়ে। পাশাপাশি নতুন চার্টের চাইতে বাড়তি ভাড়া আদায়ের রীতি এখনও চলমান অনেক পরিবহনে। গণপরিবহনের এমন নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ ও দক্ষিণ সিটি কর্পোরেশন। জরিমানা করা হয়েছে বেশ কিছু যানবাহনকে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী ঢাকায় প্রায় 3 শতাধিক রুটে প্রতিদিন চলাচল করে 5 থেকে 6,000 বাস। 120টি কোম্পানির অধীনে এরা চলাচল করে থাকে, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাড়তি ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ করে আসছেন যাত্রীরা। এমন নৈরাজ্য বন্ধে বিআরটির সাথে এবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএনসিসির দ্বিতীয় দিনের অভিযানে কয়েকটি বাসের রুট বদলানোর দীর্ঘদিনের অনিয়ম ধরা পড়ে। যেমন এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ বাসটি রুট পারমিট নিয়েছে সদরঘাট থেকে গাজীপুরের, কিন্তু চলছে গুলিস্তান শাহবাগ সড়কে। ফাইন করছে 2500 টাকা, লাইসেন্স ওকে সব ওকে, শুধু রুট পারমিটটা গাজীপুর টু সদরঘাট। অভিযানে রুট বদলানোর অনিয়ম ধরা পড়ে আরো 6টি বাসে। নতুন ভাড়া তালিকা চাইতে অন্তত 6 থেকে 8 টাকা বেশি নিচ্ছে বেশ কিছু গণপরিবহন। গুলিস্তান থেকে কাজীপাড়া যাব, তো ওখানে ভাড়া হচ্ছে 22 টাকা, কিন্তু আমার কাছ থেকে 30 টাকা নিচ্ছে। যেখানে হয়তো 15 টাকার ভাড়া 20 টাকা হওয়ার কথা, সেটা 25 টাকা হচ্ছে। এমন অনিয়মের জন্য চালক মালিক পরস্পরকে দোষারোপ করেছেন। আর কোম্পানি নেয় 30 টাকা, না আমরা যদি 22 টাকা, মানে 8 টাকা তো আমাদের পকেট দিয়ে ভরতে হয়। 22 টাকা ভাড়া হলে 20 টাকা হিসাব নেয়, কিন্তু ড্রাইভাররা অনেক সময় ওই যে ড্রাইভারদেরকে জেল দেয়, জরিমানা করে, এই কারণে ভয়ে বলে যে মালিক পক্ষ আমাদেরকে বলছে, কিন্তু আসলে কথাটা ঠিক না। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জানান, অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে ফাইন্ডিংস পেয়েছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আমরা রুট পারমিট বিহীন গাড়ি এগুলো পেয়েছি, রুট ভায়োলেশন এবং রুট পারমিট বিহীন একটি সিএনজিকে আমরা ডাম্পিংয়ে পাঠিয়েছি। পাশাপাশি আমরা গাড়ির যে অন্যান্য কাগজপত্র, ফিটনেস, ট্যাক্স টোকেন বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো আমরা পরীক্ষা করছি। সম্প্রতি বাড়তি ভাড়া আদায় করায় 25টি কোম্পানির 165টি বাসের রুট পারমিট বাতিলের সুপারিশ করেছে বিআরটিএ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের মাঝির ঘাটের গুলজার খালের পাশে হেলে পড়েছে একটি বহুতল ভবন সহ কয়েকটি বসতঘর। ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।
বাসিন্দাদের অভিযোগ, জলাবদ্ধতা প্রকল্পের খাল খনন করতে গিয়ে হেলে গেছে ভবন। অবশ্য প্রকল্প পরিচালক ও সিডিএ বলছে, খালের পাড়ে ভবন করার কোনো অনুমতি ছিল না। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করায় হেলে পড়েছে এসব ভবন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। কিছুদিন আগে ভূমিকম্পের জাকুনিতে চট্টগ্রামে কয়েকটি বহুতল ভবন হেলে পড়ার পর এবার মাঝেরঘাটের গুলজার খালের পাশে হেলে পড়েছে একটি বহুতল ভবন সহ কয়েকটি ঘর। সোমবার রাতে ফকিরপাড়া এলাকায় ভবন হেলে যাওয়ার পর বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, জলাবদ্ধতা প্রকল্পের খাল খননে হেলে পড়েছে ভবন, দায় নিতে হবে সিডিএকে। খাল খননের কারণে আমাদের পুরো বিল্ডিংগুলো পর্যায়ক্রমে হেলে পড়তেছে। ওরা এটা তোয়াক্কাও করে নাই, এটা বলছে খাল খননের কাজ, এটা সরকারি কাজ, আপনারা কোনো বাধা দিতে পারবেন না। এখানে মনে 5, 6, 7টা ঘর হেলে গেছে। এখন আমাদের কোনো নিরাপত্তা স্থানে হলো গিয়ে না। এখন আমরা এতগুলো বাচ্চা নিয়ে, একটা বৃদ্ধ মহিলা নিয়ে আমরা কোথায় যাবো? আমরা অনেক রিস্কের মধ্যে রয়েছি যে আমরা রাত বেলায় বাচ্চাদেরকে নিয়ে গেলে বাইরে বসে থাকছি। ওদেরকে এত মানা করার পরও ওরা আমাদের এগুলো ভেঙে ফেলছে। এই ভবন সম্পূর্ণভাবে ঝুঁকিপূর্ণ। গতকাল রাত্রে 23টা 5 মিনিটের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস এখানে চলে আসার পরে যারা এখানে ভবনে ছিল সবাইকে আমরা সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেই। এদিকে প্রকল্প পরিচালক ও সিডিএ বলছে, অনুমতি ছাড়াই নির্মাণ হয়েছিল এই ভবন। হয়তোবা কোনো নিজেরাই এটা করেছে, কোনো ডিজাইন আছে বলে আমার মনে হয় না। এবং সিডিএর নিয়ম অনুযায়ী যেভাবে বিল্ডিং করার কথা সেইভাবে আসলে করা নাই। তারা যে ফাউন্ডেশন দিয়ে করেছে সেই ফাউন্ডেশনটার কোনো ইঞ্জিনিয়ারিং কোনো ভিত্তি নাই। নিজের মতো করে একটা শ্যালো ফাউন্ডেশন দিয়েছে। এইটা কোনোভাবেই খালের পাশে এই ধরনের ভবন নির্মাণ করার কোনো সুযোগই নেই। সিডিএ বলছে, খালের পাড়ে সব স্থাপনা অবৈধ, তাই ঝুঁকি এড়াতে হেলে যাওয়া ভবন ভেঙে ফেলার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। বিশেষজ্ঞরা বলছেন, পরিপূর্ণ নজরদারির অভাবে এখন পর্যন্ত সড়কে বন্ধ করা যায়নি এই সমস্ত ঝুঁকিপূর্ণ যান। নাইমাল জেকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের ঐতিহ্যবাহী একটি গণপরিবহন রিকশা। 3 চাকার এই পরিবহন কেউ ঘুরতে, কেউ বা নিজ নিজ গন্তব্যে পৌঁছতে দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছেন। তবে আধুনিকতার ছোঁয়া লাগতেই এই বাহনে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত ইঞ্জিন। তবে পরিপূর্ণ ব্রেক না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই রাস্তায় দুর্ঘটনা ঘটছে, যার প্রেক্ষিতে 2017 সালে ব্যাটারি চালিত রিকশার উপর নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। তবে নিষেধাজ্ঞার 4 বছরেও বন্ধ করা যায়নি ব্যাটারি চালিত রিকশার চলাচল। সড়ক, মহাসড়ক এবং অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে অনিয়ন্ত্রিত এ যান। ফলে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে, মানুষ হারাচ্ছেন নিজের প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন, পরিপূর্ণ নজরদারির অভাবে এত বছরেও সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে পারেনি সরকার। এটা ইলেকট্রিক বাহন হচ্ছে, কিন্তু এই যে ব্যাটারিগুলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও ডাম্পিং হবে। তাহলে এনভায়রনমেন্টের এই যে এখানে কমপ্লায়েন্স নাই, আনরেগুলেটেড একটা ভেহিকেল, তার যখন আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, ব্যাটারিগুলি যখন পরিবেশের মধ্যে ডাম্প করবে, এটা এনভায়রনমেন্টের একটা বিরাট ক্ষতি। তো সেই সার্বিক বিবেচনায় আমি বলবো ব্যাটারি চালিত যানগুলি সবচেয়ে অনিরাপদ। পুলিশের দাবি, নিয়মিত অভিযানে অনেকটাই কমে এসেছে ব্যাটারি চালিত রিকশার ব্যবহার। এখন পর্যন্ত 13,000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা ধ্বংস করা হয়েছে বলেও জানান তারা। কিছু কিছু ক্ষেত্রে চলাচল করছে, সেক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, কমিউনিটির সদস্য আছে, সবাই মিলে যদি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। অচিরেই এই অনিয়ন্ত্রিত এবং নিষিদ্ধ যানবাহন বন্ধ করা না গেলে উন্নত দেশে উন্নীত হওয়ার যে ইচ্ছা তা কখনোই বাস্তবায়ন হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ইউরোপ পাঠানোর কথা বলে ভারতে মানব পাচার চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। একই দিন রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা সহ 10 জনকে গ্রেফতার করেছে বাহিনীটি। এদিকে মঙ্গলবার ভোরে গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের হোতা সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। রাজধানীর মিরপুর থেকে মানব পাচার চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর পল্লবী ও উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব 4-এর অধিনায়ক। পুরো সত্য কথা এখনো বলেনি, যেহেতু আমরা সময় কম পেয়েছি। তারা শতাধিক পাচারের কথা স্বীকার করেছে ইতিমধ্যেই, এবং
এখন তাদের বিরুদ্ধে একটি মামলা আমরা রুজু করছি। ভুক্তভোগীদের অভিযোগ চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়। টাকা নিছে এবং কি আমারে অস্ট্রেলিয়া পাঠাবে এ বলে টাকা নিয়ে আমার ইন্ডিয়া পাঠাইছে, বলছে যে 50,000 টাকা আগে দাও, পরে ইন্ডিয়া নিয়ে ভিসা টিসা কইরা লন্ডনে পাঠিয়ে দিব। তো ওইভাবেই টাকা দিছি। এদিকে রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা সহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা বলছেন গ্রেফতারকৃতরা দিনে সবজি বিক্রি, মুদির দোকান ও শ্রমিকের কাজ করলেও রাতে তারা এক হয়ে ডাকাতি করতেন। র্যাব বলছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নৌবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন নাজমুল হোসেন ও নাহিদ হাসান। পরে নিজেরা গড়ে তোলেন র্যাবের একটি ভুয়া দল। প্রতারণা করতে নিজেরা বানিয়ে নেন র্যাবের পোশাক ও আইডি কার্ড। গাজীপুরের কোনিয়া বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। বিভিন্ন লোকজনদেরকে আশ্বস্ত করছিল যে তাদের টেন্ডার পাইয়ে দিবে বলে আশ্বস্ত করছিল এবং তাদের কাছ থেকে এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছিল এবং তারা র্যাব পরিচয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের জমি জমা সংক্রান্ত সালিশ করে অর্থ আদায় করছিল বলে আমরা জানতে পেরেছি। বলেন র্যাব পরিচয়, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল চক্রটি। করে যে অমুক জায়গাতে আমরা মিলিত হব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। তাদের কাছ থেকে তীব্র পানির সংকটে ভুগছেন হাওড়ের প্রাণখ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়গোপ টিলার বাসিন্দারা। এখানে 1 কলস পানি বিক্রি হয় 30 টাকায়, আর 35 লিটারের 1 ড্রাম পানির জন্য গুনতে হয় 150 টাকা। আর যাদের টাকা দিয়ে পানি কেনার সামর্থ্য নেই তাদের ভোগান্তির শেষ নেই। অন্তত 500 ফুট উঁচু টিলায় ছড়িয়ে থাকা এবড়ো থেবড়ো পাথরের পথ পাড়ি দিয়ে আনতে হয় পানি। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন বড়গোপ টিলায় 43টি পরিবারে পানির জন্য হাহাকার চলছে। শুষ্ক মৌসুমে ঝর্ণায় পানি সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ফলে টিলার দরিদ্র বাসিন্দাদের পানি কিনে খেতে হচ্ছে। টিলা সংলগ্ন ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের বাসিন্দাদের জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানির ব্যবস্থা করেছে ওই রাজ্যের সরকার। কিন্তু মেঘালয় ঘেঁষে বাংলাদেশ সীমান্তে অবস্থিত বড়গোপ টিলায় কয়েক যুগ ধরে এই অবস্থা থাকলেও টিলাবাসীর পানির সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। পুরো টিলায় 1 টুকরো শাকসবজির বাগান নেই, গোসল কিংবা কাপড় ধুতে হয় সপ্তাহে 1 দিন, তাও জীবনের ঝুঁকি নিয়ে। আমরা পানির জন্য খুব সমস্যা, যদি সরকার থেকে যদি আমাদের জন্য যদি এই পানি যদি ব্যবস্থা করে যদি দেন তাহলে সরকার থেকে খুব উপকার হতো। আমরা মনে করেন 30 টাকা কলসি পানি কিনে আনা কেমন লাগে। আমরা এই বারেক টিলার মধ্যে পানির খুবই কষ্ট। এই এলাকাত মনে করেন আমরা এলাকার যারা বড় লোক আছে এরা মনে করেন মোটর দিয়ে পানি আনা পরে আমার কাছে 30 টাকা কলসি পেছে। আপনারা একটু আমার সরকারের কাছে আমরা এইটাই অনুরোধ, আমরা একটু পানি চাই এই বারেক টিলার ভিতরে। আমরা টিলার উপরে থাকি, আমরা এই নদীর মধ্যে গিয়া গোসল কাপড় ধোয়া ব্যবহার করার লাগে নদীর পানিটা। হেন থেকে পানি আনা আয়রনের পানি সাইকে আমরা খাওয়া লাগে। আমরা 30 বছর ধরে টিলার উপরে থাকি এই পানির কষ্ট করতেছি। জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন সমস্যার নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। বারেকের টিলা এবং গুপ টিলা এলাকায় সেখানে সাধারণত গভীর নলকূপ করা যায় না, পাতুরি এলাকায় পাহাড়ের এলাকা হওয়ার জন্য এসব এলাকার পাহাড়ের পাদদেশে আমরা কিছু টিউবওয়েল করেছি, একটা অলরেডি ফাংশনাল আছে এবং আরও চাহিদার প্রেক্ষিতে আমরা খুব দ্রুতই 10 থেকে 15 দিনের মধ্যেই আরও টিউবওয়েল এখানে বসানোর ব্যবস্থা করব। স্থানীয়রা জানান বিভিন্ন কারণে দিন দিন খাবার অনুপযোগী হচ্ছে ঝর্ণার পানীয়। তবুও 500 ফুট উঁচু টিলা থেকে কলস মাথায় হেঁটে পানি সংগ্রহ অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে পড়ে এলাকাবাসীর জন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নীলফামারীর হংসরাজে কলমদার নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ 15 থেকে 20 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে গন্তব্যে। এতে অপচয় হচ্ছে অর্থ আর সময়ের। এই অবস্থায় এই সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা। আব্দুর রশিদ শাহর তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। এ চিত্র নীলফামারীর কলমদার নদীর উপরের সেতুর। এভাবেই সেতুর মাঝখানে দেবে গেছে। গেল বছর বর্ষা মৌসুমে কলমদার নদীর পানির তোরে সেতুর নিচে বালু ও মাটি সরে যাওয়ায় দেবে যায় এই সেতু। কেউ এদিকে গাড়ি ঘোড়া নিয়ে আসতে চায় না,
রোগ ব্যাধি হইলেও মানুষের আমাদের সমস্যা, কোনো গাড়ি ঘোড়া পাই না। আমরা ঠিকমতো প্রাইভেট স্কুলে পৌঁছতে পারি না, অনেক সময় শিক্ষকের বকাঝকা শুনতে হয়। স্থানীয়দের অভিযোগ, এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ 15 থেকে 20 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে গন্তব্যে। এতে অপচয় হচ্ছে অর্থ আর সময়ের। গেল 1 বছরেও এই সেতু সংস্কারে প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অনেক সময় দেখা যায় 1 ঘন্টা রাস্তা 3 ঘন্টা যাইতে পারি না এই পুল ভাঙার কারণে। তো এর কারণে যদি সরকার এই ব্রিজটা আমাদের করে দিত খুবই তাড়াতাড়ি, তাহলে আমরা উপকৃত হই। জনদুর্ভোগের কথা স্বীকার করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এই পুলটার উপর দিয়া অবশ্য আমার ইউনিয়ন এবং সোনারায়, ডুগডুগি, চওড়া এই রাস্তার যানবাহনের অনেক লোকের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ মানুষ কোনো গাড়ি এখান থেকে ঢুকতেছে না, খালি এই ছোট মোটো ভ্যান ট্যান এই রিক্সা যায়, কিন্তু কোনো বড় গাড়ি এখানে ঢুকতেছে না। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি এই প্রকৌশলী। জনদুর্ভোগ লাঘবে এই সেতু পুনর্নির্মাণে যথাযথ পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন মাঠের বাঁধাকপি খেতে ডায়মন্ড ব্যাক মথ পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করতে পারছেন না তারা। মেহেরপুর প্রতিনিধির তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার সবজি গ্রাম বলে খ্যাত সাহারবাটি গ্রামের বাঁধাকপি চাষী আব্দুল মান্নান। তিনি এবার 6 বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভ নিয়ে আশাবাদী ছিলেন এই কৃষক, কিন্তু ডায়মন্ড ব্যাকমথ জাতীয় পোকার আক্রমণে এখন দিশেহারা অবস্থা। একই চিত্র উপজেলার কালীগাংনী, হিজলবাড়িয়া, কাথুলি, ধলা, নওয়াপাড়া, জোরপুকুর ও গাড়াবাড়িয়ার গ্রামের প্রায় সব ক্ষেতের 1 বিঘা জমিতে 4 থেকে 5 হাজার টাকার কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। এতে অন্তত 1.5 লাখ টাকার ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা। সব কোম্পানির বীজ দেওয়ার পরেও দেখা যাচ্ছে ওই বিষয়ে কোনো কাজ হয় না। আমাদের এই পোকাতে যে পরিমাণ খেয়েছে, আমাদের কপি বাজারে কোনো বিক্রি হয়েছে না, আমাদের অত্যন্ত লসের খাতায় চলে গেছে। আমরা খরচ ওঠাতে পারবো কিনা খুবই টেনশনের ভেতরে। আমাদের পোকাতে সব কপি ঝাঁঝরা। কৃষি অফিস বলছে বালাইনাশক ব্যবহারের পরও তেমন কাজ না হওয়ায় পরামর্শ করা হচ্ছে কীটনাশক কোম্পানি ও বালাইনাশক বিশেষজ্ঞদের সাথে। শুধু এই এলাকায় না, পুরো বাংলাদেশেই নতুন। তো এই জন্য আমরা চাচ্ছি যে অন দ্য স্পট আমরা ভিজিটে গিয়ে পোকাটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। আর যদি এই ক্ষেত্রে আমাদের গবেষণা কোনো কর্মকর্তার সাহায্য নিতে হয় কিংবা বালাই বিশেষজ্ঞদের সাহায্য নিতে হয়, আমরা সরাসরি সেখানে যোগাযোগ করব। জেলায় এবার প্রায় 4000 হেক্টর জমিতে কপি চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ই কমার্সে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে পড়া গ্রাহকদের টাকা ছাড় করতে যাচ্ছে সরকার। যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেই, শুধু সেগুলোর টাকা ছাড় দেওয়া হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি জানান, এজন্য পুলিশের কাছে মামলা সংক্রান্ত তথ্য চেয়েও চিঠি দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন নাইমাল জিকোর প্রতিবেদনে। অনলাইন মাধ্যমে পণ্য কিনতে গিয়ে দীর্ঘদিন ধরে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে এই বৈঠক। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই, সেসব প্রতিষ্ঠানের গ্রাহকদের বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাকাটা তো থার্ড পার্টির কাছে জমা আছে, এটা হলো আপনার কাস্টমারের কাছে। আমরা বাংলাদেশ ব্যাংকে ডেকেছি, ওনারা মূলত এই টাকাটা কিভাবে ছাড় করবে, ওনারা সেন্ট্রালি একটা ইনস্ট্রাকশন দেবেন। গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সব মামলার তথ্য 7 দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে পুলিশ সদর দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কাদের বিরুদ্ধে মামলা আছে, কাদের বিরুদ্ধে নেই, এটা একটু আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে গেছে। সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সেন্ট্রালি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা এই তথ্যটা নেব। আর কেস বাই কেস যেটা আছে, আমাদের প্যানেল লয়ার তাদের মাধ্যমে যদি আমরা একটা কোর্ট থেকে ভার্ডিক্ট নিতে পারি, সেই টাকাগুলো মামলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই টাকাগুলো ছাড় করা যাবে পর্যায়ক্রমে। গত জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের 214 কোটি টাকা আটকা পড়ে।
নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতা পুনর্নির্বাচনের ফলাফলে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ৭২% ভোট পেয়ে কলকাতা দখলে নেয় মমতার দল। ফলাফলে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১34টিতে জয় পেয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ৩টিতে। বিজেপির আসন সংখ্যা কংগ্রেস এবং বামদের চেয়ে বেশি, কিন্তু ভোট শতাংশের নিরিখে বিজেপিকে পেছনে ফেলেছে বামরা। এমনকি বিজেপির থেকে বেশি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এমন ফলাফল সামনে আসার পর বিজেপির অভিযোগ ভোট লুট করা হয়েছে, সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ তাদের। তবে এসব অভিযোগ নাকচ করে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, মানুষ বিরোধীদের বর্জন করেছে। দর্শক, সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবার ক্লেমেন খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ১-০তে জয় নিয়ে মাঠ ছেড়েছিল গোলাম রাব্বানী ছোটনের দল। তবে ফাইনালে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের। ফাইনালের আগে শেষ দিনের মতো মূল ভেন্যুতে অনুশীলন করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। মূলত বল কন্ট্রোল ও পজিশনিং এর উপর এদিন শিষ্যদের কাজ করিয়েছেন কোচ। দলে নেই বড় কোনো ইনজুরি সমস্যা। ফাইনালে পরিকল্পনা মতো খেলে ট্রফি ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী গোলাম রাব্বানী ছোটন। একটা ম্যাচ বাকি, সেটা হলো ফাইনাল। সেটা হলো একটা, আমি মনে করি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। মেয়েরা যে ফুটবলটা খেলে আসছে ম্যাচ বাই ম্যাচ, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং ফাইনাল ম্যাচে সেটার আরো উন্নতি ঘটাবে এবং আমরা ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ দেখব। অবশেষে মুক্ত নীল আকাশের নিচে তাসমান পাড়ায় নিউজিল্যান্ডে নিজেদের প্রথম অনুশীলন সেরেছে টিম টাইগার্স। নিউজিল্যান্ড পৌঁছার 11 দিন পর মাঠের অনুশীলনে নামে বাংলাদেশ। কোভিড পজিটিভ, রুম কোয়ারেন্টিন, অনেক বাধা বিপত্তি আর অপেক্ষার পর লিঙ্কন ইউনিভার্সিটির স্পোর্টস গ্রাউন্ডে প্রথম টেস্ট সামনে রেখে ঘাম ঝরান মুশফিক তাসকিনরা। ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে এখন ফিট রয়েছে, আর কোচ রাসেল ডোমিঙ্গো আত্মবিশ্বাসী সেরা প্রস্তুতি নেওয়ার বিষয়ে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গেলবার 14 দিনের কোয়ারেন্টিন, এবারও ভাগ্য দেবীর ইচ্ছাতে কিনা বেশ আগে তাসমান পাড়ের দেশটিতে পা দিয়ে অবশেষে মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ। অপ্রত্যাশিত করোনা পজিটিভ রেজাল্ট, আবহাওয়ার বিরূপ আচরণ, সবকিছু মিলিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল টিম বাংলাদেশ লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে। দম বন্ধ করা কোয়ারেন্টিন শেষে বুক ভরে এবার নিঃশ্বাস নেওয়ার অপেক্ষার আক্ষেপ ঘুচল। শুরুতেই হোটেল রুমের 4 দেয়ালের বন্দি দশা কাটানোর প্রস্তুতি ওয়ার্ম আপ ফুটবল ম্যাচে। পুরো দল আবারও একসাথে। স্বস্তির পুরোটার যেন কেন্দ্র হয়ে উঠে এক সিরিজ বাদে আবারও দলের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে যোগ দেওয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে ঘিরে। এরপর নেক্সট সেশনে বড্ড সিরিয়াস মুশফিক মোমিনুলরা। বেশ খানিকটা সময়ের পর ব্যাট বলের লড়াইয়ের প্রস্তুতিটা সারতে চেষ্টার কোনো কমতি করেনি বাংলার ব্যাটাররা। ঘরে মাঠে যেই ব্যাট হাসিনি খানিক আগে, এবার সেই ব্যাটের প্লেটে চড়া হাসির উপলক্ষ আনার চেষ্টা। জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গো আশাবাদী খুব দ্রুতই টেস্ট ম্যাচের জন্য সেরা প্রস্তুতিটা নিয়ে রাখার। বেশ খানিকটা লম্বা সময় পর মাঠের অনুশীলনে ফিরেছি আমরা। 11 দিনের হোটেল কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা কারোর জন্যই সুখকর ছিল না। খোলা আকাশের নিচে অবশেষে আসতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি প্রথম টেস্টের আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সারতে পারবো আমরা। মেহেদি মিরাজ, তাইজুল নিজেদের মাসল মেমোরিকে সানিয়েছে নেটে লম্বা সময় ধরে। তাদের সাথে বল করেছেন পেসাররা শর্ট রান আপ নিয়ে। বাদ যায়নি বল ছোঁয়ার দিয়ে ব্যাটসম্যানদের ঘাম ঝরানোর চেষ্টাও। আক্ষেপের পালা শেষ, মাঠের লড়াইয়ের প্রস্তুতিটা টাইগারদের হোক সর্বোচ্চ। সেটাই এখন চাওয়া ক্রিকেট বোর্ড, ক্রিকেটার থেকে শুরু করে লক্ষ কোটি টাইগার প্রেমীদের। তামিমুর রহমান, নিউজ 24। কাল থেকে 5 দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ চ্যালেঞ্জ কাপ ভলিবল টুর্নামেন্ট। একই দিন থেকে ঢাকায় 6 দেশের অংশগ্রহণে শুরু হবে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোনের লড়াই। এই উপলক্ষে রাজধানীর ডিএনসিসি ভবনে ট্রফি উন্মোচন করে
বাংলাদেশ ভলিবল ফেডারেশন। নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশ ট্রফি পুনরুদ্ধার করতে পারবে বলে আশাবাদী ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম। মাহফুজুল ইসলামের রিপোর্ট। অবশেষে কোভিড বাস্তবতার চোখ রাঙানিকে পেছনে ফেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের পঞ্চম আসর মাঠে গড়ানোর অপেক্ষায় রাজধানীর ডিএনসিসি ভবনে হয়ে গেল ট্রফি উন্মোচন। এবারের পুরুষ ক্যাটাগরিতে অংশ নিচ্ছে 5টি দেশ। বাংলাদেশ ছাড়াও আছে উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল। আর নারীদের চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও লড়বে নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, উজবেকিস্তান ও মালদ্বীপ। এর আগের 4বারের সবকটি হয়েছে বাংলাদেশেই। সেখান থেকে প্রাপ্তির পাল্লাটা বেশ ভারী বলছেন ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম। যখন শুরু করি তখন কিন্তু ভলিবলের র্যাঙ্কিং ছিল সত্যি কথা বলতে 185, এখন হলো এই মুহূর্তে 65। আমরা স্কুল ভলিবলকে আমরা প্রায়োরিটি দিতে চাই, আমাদের প্লেয়ার কিন্তু বের করতে হবে। ফেডারেশন সভাপতির ঘোষণা, নতুন বছরেই শুরু হবে স্কুল ভলিবল। সেখানে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান তার, সারাও মিলছে বেশ। এটা একটা মাত্র নেট, একটা মাত্র বল দিয়ে কিন্তু এই খেলাটা যে কোনো জায়গায়, যে কোনো গ্রামে, যে কোনো প্রান্তে করা যায়। যার ফলে আমরা মনে করলাম যে এই স্পোর্টসের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারি। স্কুল টুর্নামেন্ট যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে স্কুল টুর্নামেন্ট করবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পাইপলাইন আস্তে আস্তে শক্তিশালী হবে। 28 ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। সবকটি ম্যাচ হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। সবাইকে ধন্যবাদ।